আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং বীমা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রের নবমতম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায়টি থেকে আজকে আলোচনা করব। আমরা এর আগে দুইটি ক্লাস নিয়েছি। আমরা থিওরিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধানগুলো করবো ইনশাআল্লাহ। আর প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অনেক ধরনের ম্যাথ আছে, যেমন চলতি আয়, পরে মূলধনী আয়, মোট আয়, তারপরে হলো যেটা আমাদের গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতির মান যেটা বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, আর গড় মুনাফা হারকে বলে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখানে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, তারপর হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ আদর্শ বিচ্যুতি, আর তারপর আছে আমাদের কোভ্যারিয়ান্স। আমরা জাস্ট এই দাসের ম্যাথগুলো এই অধ্যায়ে রয়েছে। আজকে আমরা এক নম্বর হলো চলতি আয়ের হার যাকে বলা থেকে কারেন্ট ইয়েল্ড, আর দুই নম্বর হলো মূলধনী আয়ের হার বা ক্যাপিটাল গেইন। এই ব্যাপারে এই দুই ধরনের ম্যাথ আছে, আর এই দুই ধরনের ম্যাথকে সমন্বয় করলে আমরা পেতে পারি মোট আয়ের হার বা টোটাল রিটার্ন, যাকে টিআর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে আমরা এই অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আমরা জেনে নিই। দেখি আমরা এখানে তিন ধরনের সূত্র আছে। একটা হলো চলতি আয়ের হার কাকে বলা হয়, দুই নম্বর মূলধনী আয়ের হার কাকে বলে। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে আমরা এগুলো কোথায় থেকে পাই, এই অর্থগুলো অর্থাৎ এই আয়গুলো আমরা কোথায় থেকে পাই। আমরা বলছিলাম যে কোনো আয় অর্জন করতে হলে ফার্স্টে হলে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ অর্থ খাটাতে হবে। সেই অর্থটা শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় করতে পারি আমরা, বা এনাদার কোনো বিজনেসে আমরা বিনিয়োগ করতে পারি, বা বন্ড বা ডিবেঞ্চার এগুলো ক্রয় করতে পারি। এখানে যেহেতু আয়ের হার কথা বলা হচ্ছে, সুদের হার বলেননি, সো আমরা এখানে শেয়ার সম্পর্কে আলোচনা করি। এখন একটা শেয়ার মার্কেটে শেয়ার থেকে দুই ধরনের আয় করতে পারে। সেই দুই ধরনের আয়গুলোকে সমন্বয় করে আমরা মোট আয় নির্ণয় করতে পারি। এক নম্বর হলো যেটা, সেটাকে বলা হয় থেকে চলতি আয়ের হার। চলতি আয়ের হার কাকে বলা হয়? চলতি আয়ের হার হলো একটি শেয়ার বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সময় শেষে যে মুনাফা পেয়ে থাকে, যে লাভ পেয়ে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন একটি শেয়ার ইস্যু করার মাধ্যমে অর্থ সংগ্রহ করে, সেই ইস্যুকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় শেষে শেয়ার হোল্ডারদেরকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দিয়ে থাকে। এই লভ্যাংশটা যা পেয়ে থাকে, অর্থাৎ লভ্যাংশর যে শতকরা হারটা, এটাকে বলা হয় চলতি আয়ের হার। আর এই শেয়ারটা থেকে আরেকটা অপশন থেকে বা আরেকটা অংশ থেকে তারা অর্থ পায়। সাধারণত আমরা যখন একটি শেয়ার ক্রয় করি, এই শেয়ার বাজারে কিন্তু আমাদের শেয়ারের মূল্যটা হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ এই বছর যে মূল্য আছে, নির্দিষ্ট সময় শেষে তার মূল্য হ্রাস অথবা বৃদ্ধি পেতে পারে। যদি বৃদ্ধি পায় তাহলে কি সে নির্দিষ্ট আর একটি আয় আশা করে, যাকে বলে মূলধনী আয় বলা হয়ে থাকে। যেমন এখানে মনে করি যে আমি একটি শেয়ার আজকে 100 টাকা মূল্য আছে, এক বছর পরে 150 টাকা। তাহলে আমি যে শেয়ারটা আজকে 100 টাকা আছে, সেই শেয়ার থেকে প্রতিষ্ঠান থেকে কিন্তু আমি নির্দিষ্ট লভ্যাংশ পাচ্ছি, এবং সেই শেয়ার বিক্রি করে শেয়ার মার্কেট থেকে আমি 50 টাকা গেইনার হচ্ছি, কারণ 150 টাকা সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এই দুই ধরনের সমন্বয় করে বা এই দুই ধরনের অর্থ কি একজন শেয়ার হোল্ডার পেয়ে থাকে। একটি হলো নির্দিষ্ট হারে লভ্যাংশ পান, বা একটি একটি নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পেয়ে থাকে বছর শেষে, এবং সে শেয়ার বিক্রি করার মাধ্যমে কিছু ক্যাপিটাল গেইন করতে পারেন। এই দুই ধরনের অর্থটা পায়, আর এই দুই ধরনের অর্থকে একত্রে টোটাল রিটার্ন অর্থাৎ মোট আয়কে বোঝানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে চলতি আয়ের হার। চলতি আয়ের হার কিন্তু সূত্র হলো D0 ডিভাইডেড P0 ইনটু 100। আমাদের ফার্স্টে জানতে হবে এখানে D0 কোনটা, P0 কোনটা। এখানে আমাদের D0 বলতে বোঝাচ্ছে চলতি বছরের লভ্যাংশ। এখানে 0 বলতে বোঝাচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার অথবা কারেন্ট ইয়ার, যে বছর চলতেছে। আর D1 যদি থাকতো, P1 বলতে পারছে বছর শেষে, অর্থাৎ আগামী বছর, এক বছর শেষে, 5 বছর শেষে, এই সময়গুলোকে 1 দ্বারা প্রকাশ করা হয়। আর 0 দ্বারা বোঝা যাচ্ছে কারেন্ট ইয়ার। কারেন্ট বলতে চলতি। তাহলে আমরা লিখতে পারি চলতি বছরের লভ্যাংশ। প্রিয় শিক্ষার্থী, চলতি বছরের লভ্যাংশকে আমরা D0 দ্বারা প্রকাশ করি। এখানে
আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চলতি বছরের লভ্যাংশ সমান সমান D0, আর এখানে বলছে P0। এখন P0 বলতে হচ্ছে প্রাইস, প্রাইস অফ দ্য স্টক, স্টক অর্থ শেয়ার বা প্রাইস অফ দ্য শেয়ার। আর এখানে P0 বলতে হচ্ছে সময় শুরুতে, অর্থাৎ আমি যদি একটি শেয়ার 2000 সালে ক্রয় করি তখন এই P0 এর মান 2000 সালকে ধরা হবে, আর 2001 সাল তখন এটাকে P1 ধরতে হবে। তাহলে P1 বলতে হচ্ছে 1 বছর শেষে, আর P0 বলতে হচ্ছে চলতি বছর। তাহলে এখানে যদি আমরা চলতি বছরের লভ্যাংশ লিখছি তাহলে লিখতে পারি এখানে চলতি বছরে শেয়ারের মূল্য, বা এটাকে বলা থেকে শেয়ারের লিখিত মূল্য। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা থেকে P0 দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে আমাদের আরেকটি উপাদান আছে, সেটা হলো P1। P1 বলতে বোঝাচ্ছে কাকে বোঝানো হয়, এটা হলো যেটা বছর শেষে বা 1 বছর শেষে শেয়ারের মূল্য। এটাকে P1 দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আমি যে কথাগুলো বলেছি তোমরা বুঝতে পারছো। এখানে D0 বলতে এখানে লভ্যাংশকে প্রকাশ করা হয় থেকে, যাকে ইংলিশে বলা হয় থেকে ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ড কারেন্ট অফ দ্য ইয়ার, চলতি বছরের লভ্যাংশ। এখানে P0 বলতে হচ্ছে প্রাইস বা কারেন্ট ইয়ার প্রাইস অথবা ফেস ভ্যালু অফ দ্য শেয়ার, একটি শেয়ারের লিখিত মূল্যকে P0 দ্বারা প্রেজেন্ট করা হয়ে থাকে। এখানে আছে P1 বলতে হচ্ছে নেক্সট ইয়ার প্রাইস অফ দ্য ইয়ার্স অথবা মার্কেট প্রাইস, অর্থাৎ একটি শেয়ার আমি ক্রয় করছি বছরের শুরুতে, 1 বছর শেষে মার্কেটিং নিয়ে যে টাকা আমি বিক্রি করে থাকি সেই মূল্যটাকে P1 দ্বারা প্রেজেন্ট করা হয় বা উপস্থাপন করা হয়ে থাকে। আমরা যদি তিনটা চিহ্নকে চিনতে পারি তাহলে সহজে ম্যাথ সলভ করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা 3 ধরনের ম্যাথ দেখতেছি এখানে আছে। একটা হলো চলতি আয়ের হার, যাকে বলে কারেন্ট ইয়েল্ড বলা হয় থাকে, CY দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে CY সমান সমান D0 ডিভাইডেড P0 ইনটু 100। আমরা এর মাধ্যমে এই ম্যাথমেটিক্স দেখতে পারবো। পরবর্তী বলছে যে মূলধনী আয়ের হার বা ক্যাপিটাল গেইন বলা হয় থাকে। এখানে ক্যাপিটাল গেইন তোমার দেওয়া আছে P1 মাইনাস P0 ডিভাইডেড P0। এখানে P1 বলতে বলছে 1 বছর শেষে একটি শেয়ারের মূল্য বা শেয়ারের বাজার মূল্য, যদি আমরা প্রকাশ করা হয়ে থাকে এখানে আর যদি এবং আরেকটা উপাদান আছে এখানে তোমরা দেখো দেওয়া আছে যে এটা দেওয়া আছে P1 বলতে 1 বছর শেষে, P0 বলতে চলতি বছর, আর P0 দ্বারা ভাগ করি, আর এই দুইটাকে সমন্বয় করলে আমরা এটা পেতে পারি। আমরা এটা ইনশাআল্লাহ দেখাবো আজকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বর প্রবলেমটা দেখতে পারি। 1 নম্বর প্রবলেমে আমরা দেখি আমাদের কি কি মান দেওয়া আছে এবং সেই অনুযায়ী কি ম্যাথ করা লাগবে আমাদের। ইনশাআল্লাহ আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আচ্ছা, আমরা জাস্ট এই অঙ্কটা জাস্ট একটা মান চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে চলতি বছরে একটি শেয়ারের মূল্য 225 টাকা 225 এবং এবং বছর শেষে লভ্যাংশ আমরা ধরতে পারি 2 টাকা 50 পয়সা, এবং 2001 সালে তার বিক্রি করেছিলেন সে 272 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আজকে এই উদাহরণ অনুযায়ী, অর্থাৎ এই সূত্র অনুযায়ী উদাহরণের ভিতরে আমাদের মানগুলো কি কি আছে এবং সেই অনুযায়ী আজকে অঙ্কটি করবো ইনশাআল্লাহ। 1 নম্বর দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলছে যে মিস তানিয়া 2000 সালে একটি শেয়ার 225 টাকায় ক্রয় করলেন। তাহলে ক্রয় করা বলতে আমাদের ব্যবসাটা শুরু হয়েছে বা একটা শেয়ারটা ক্রয় করা হয়েছে যে বছরে, এটাকে বলা চলতি বছর বা শূন্য বছর। আমাদের যেহেতু বলছে শেয়ারের মূল্য, দেখো চলতি বছরের শেয়ারের মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে মিস তানিয়া 2000 সালে একটি শেয়ার 225 টাকায় ক্রয় করলেন, তাহলে যে বছর ক্রয় করেছেন সে বছরের মূল্যটাকে সাধারণত আর শেয়ারের মূল্যকে P দ্বারা প্রকাশ করা হয়, আর যে বছর ক্রয় করেছেন সে বছরকে প্রকাশ করা P0 দ্বারা, অর্থাৎ
প্রাইস বিগিনিং অফ দ্য শেয়ার বা ইয়ার, প্রাইস অফ দ্য শেয়ারস বিগিনিং অফ দ্য ইয়ার আমরা এটাকে বলতে পারি, অথবা কারেন্ট ইয়ার প্রাইস অফ দ্য স্টক বা একটা শেয়ারকে বোঝানো হয়ে থাকে। পরবর্তীতে বলেছে দেখো, বছর শেষে লভ্যাংশ গ্রহণ করেন, অর্থাৎ এক বছর, অর্থাৎ যে বছর সে 2000 সালে ক্রয় করেছে এই শেয়ারটা এক বছর পরে বিক্রি করলে পরবর্তীতে তার লভ্যাংশ আসছিল কত, 2 টাকা 50 পয়সা। আমরা বলছিলাম দেখো চলতি বছরের লভ্যাংশকে কি দ্বারা প্রকাশ করে, D0 দ্বারা। তাহলে এখানে আমাদের D0 কত টাকা, 2 টাকা 50 পয়সা। আর পরবর্তীতে বলছে দেখো, এবং 2001 সালে তা বিক্রি করেন 275 টাকা। যেহেতু 275 টাকা সে বিক্রি করেন, তাহলে এটা ছিল 2000 সাল, এটা ছিল 2001 সাল, তাহলে এটা অবশ্যই এক বছর শেষে। আর বছর শেষে কোনো কিছুর মূল্যকে সাধারণত P1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আমাদের এই চিহ্নগুলোকে চিনতে পারছো। এখন আমাদের বলবে 1 নম্বর চলতি আয়ের হার নির্ণয় করো। তাহলে চলতি আয়ের হারের ক্ষেত্রে সূত্রটা আমরা জানি। আমরা ফার্স্টে এই মানগুলোকে, এই উপাদানগুলোকে এখানে লিখে নিচ্ছি। দেখো তোমরা, আমরা সূত্র অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ফার্স্টে দেখো এখানে কি বলেছে। 1 নম্বর বলছে চলতি আয়। আমরা ফার্স্টে উপাদানগুলোকে দেখি কি কি দেওয়া আছে এখানে। আমরা লিখবো, এখানে দেওয়া আছে D0। প্রিয় শিক্ষার্থী দেখো, D0 বলতে লভ্যাংশ, লভ্যাংশ দেওয়া আছে 2 টাকা 50 পয়সা। তাহলে লিখতে পারি 2 টাকা 50 এত টাকা। এখানে দেখো P0 চলতি বছরের একটা শেয়ারের মূল্য দেওয়া আছে 225 টাকা, এবং P1 এর মান দেওয়া আছে 272 টাকা, 272 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো, এই মানগুলো আমাদের দেওয়া আছে। সো আমরা 1 নম্বর প্রবলেম সলভ করব। সেটা বলছে চলতি আয়ের হার। চলতি আয়ের হারকে সাধারণত CY দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা যদি রিকোয়ারমেন্ট 1 নম্বর প্রবলেম সলভ করি, তাহলে লিখতে পারি 1 নম্বর চলতি আয়ের হার। চলতি আয়ের হারকে CY দ্বারা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এখানে CY সমান আমরা লিখতে পারি D0 ডিভাইডেড P0 ইনটু 100। তাহলে দেখো এখানে D0 দেওয়া আছে আমাদের 2 টাকা 50 পয়সা, আমরা 2 টাকা 50 পয়সা লিখতেছি। আর P0 দেওয়া আছে দেখো আমাদের, P0 আছে 2 টাকা 225 টাকা ইনটু 100। তাহলে এইভাবে যদি আমি সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে সহজে আমি 1 নম্বর প্রবলেম গুলো পেয়ে যাব। এখানে আমরা ইনশাআল্লাহ ফাইনালি টোটাল মান আসবে ক্যালকুলেটরে বসালে 1.11%। প্রিয় শিক্ষার্থী, চলতি আয়ের হারের ক্ষেত্রে আমি আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এবং পরবর্তীতে আমরা আরেকটি ম্যাথ সলভ করব, সেখানে আমরা মোট আয় বা মোট আয়ের হার কিভাবে বের করতে সেটা দেখাবো। আমাদের 2 নম্বর প্রবলেম বলছে মূলধনী আয়ের হার, অর্থাৎ একটি শেয়ার বাজারে প্রথম বছরের শুরুতে শেয়ার ক্রয় করে বছরের শেষে বা নির্দিষ্ট সময় শেষে বিক্রয় করলে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হয় থেকে মূলধনী আয়ের হার। আমরা সেটা পেতে পারি। দেখো এখানে যদি আমরা সূত্র বসাই, তাহলে লিখতে পারি মূলধনী আয়ের হার এটিকে সাধারণত ক্যাপিটাল গেইন বা সিজি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল গেইন, এখানে ক্যাপিটাল গেইনকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু 100। আমরা যদি মানগুলো বসাই, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে P1 বলতে বলছে এখানে 272 টাকা মাইনাস P0 225 টাকা। আমরা এই মানগুলো বসাচ্ছি, 272 টাকা মাইনাস 225 ডিভাইডেড P0 দেওয়া আছে 225 টাকা ইনটু 100। আমরা যদি এই টোটাল মানটুকু গুণ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ফাইনাল একটা রেজাল্ট পাচ্ছি। ফাইনাল রেজাল্ট হবে 20.89% আমরা ক্যাপিটাল গেইন, অর্থাৎ একটা শেয়ার ধরে রাখতে সে 20.89% সে লাভ অর্জন করতে পারবে। আমাদের এই 2 ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষা থাকে না। আমাদের 2 ধরনের অঙ্ককে সমন্বয় করে একটি
একটি আয় থাকে বা একটি ম্যাথ থাকে, সেই ম্যাথটাকে বলা হচ্ছে কি মোট আয়ের হার বা টোটাল রিটার্ন। এই সূত্রটি বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা মোট আয়ের হার যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখো। মোট আয়ের হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা মোট আয় বলতে বলছে দুইটা উপাদানকে সমন্বয় করলে আমরা মোট আয় পেতে পারি। তাহলে আমি যদি দেখাতে চাই তাহলে আমি এইভাবে দেখাতে পারি যে টোটাল রিটার্ন অর্থাৎ মোট আয়ের হারকে টোটাল রিটার্ন অর্থাৎ টিআর দ্বারা প্রকাশ করে। তাহলে টোটাল রিটার্ন কয়টা উপাদান অনুযায়ী? একটা D0 প্লাস P0 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0, এই দুইটাকে সমন্বয় করলেই হবে। তাহলে আমরা যদি দেখতে পারি এখানে D0 ডিভাইডেড P0 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0, আমরা টোটাল মানগুলো একশো দ্বারা গুণ দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লসাগু করি তাহলে লসাগু করলে P0 আর সেটা একবার ভাগ করলে তাহলে চলে আসছে আমাদের D0 P1 মাইনাস P0 ইনটু 100। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে ফাইনাল যে রেজাল্টটা যেভাবে সূত্রটা ফর্মুলাটা এইভাবেই চলে আসছিল, অর্থাৎ এই D0 P0 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 দুইটাকে একত্র করে আমাদের টোটাল রিটার্ন পেয়েছি। তাহলে বলা যাচ্ছে একটি শেয়ার থেকে লভ্যাংশ আকারে লাভ আকারে একটি অর্থ পাওয়া যায় এবং শেয়ার বিক্রি করেও কিছু অর্থ পাওয়া যায়। তাহলে আমরা টোটাল রিটার্নের অঙ্কটি যদি করতে চাই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে D0 কত টাকা আছে? D0 আছে 2 টাকা 50 পয়সা প্লাস এখানে P1, দেখো প্রিয় শিক্ষার্থী, P1 দেওয়া আছে 272 টাকা মাইনাস P0 দেওয়া আছে 225 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের 225 টাকা ডিভাইডেড P0 দেওয়া আছে 225 ইনটু 100। তাহলে আমরা সহজেই টোটাল রিটার্ন পেয়ে যাব। আমাদের যদি টোটাল রিটার্ন আমরা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে ফাইনালি আমাদের টোটাল রিটার্ন আসছে 2 টাকা 50 পয়সা প্লাস এখানে 5 আছে 12 7 হলে 3 হবে 7 হলে 4 হলে ডিভাইডেড 225 ইনটু 100 আমাদের আসছে টোটাল 22%। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আজকে আমাদের এই ম্যাথমেটিক্যালের প্রবলেমগুলোর সিস্টেমগুলো। আমরা জাস্ট এই ম্যাথমেটিক্যাল রুলসগুলো অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। আজকে আমি তোমাদেরকে সেই ধরনের কিছু ম্যাথ দেখাচ্ছি যেগুলো পরীক্ষায় সবসময় আসে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, আশা করি তোমরা প্র্যাকটিস করলে সহজে সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিছু উদাহরণ দিচ্ছি। একটা ম্যাথমেটিক্যাল একটা আইটেম দিচ্ছি, এভাবে সাধারণত পরীক্ষায় ম্যাথ থাকবে। এখানে বছর থাকবে, বছর এখানে থাকবে লভ্যাংশ, আর এখানে থাকবে শেয়ার মূল্য। জি প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর বছর, 2 নম্বর লভ্যাংশ, 3 নম্বর শেয়ারের মূল্য। বছর যেমন সাপোজ আমি ধরি 2010 সাল, 2011 সাল, 2012 সাল, 2013 সাল, 2014 সাল। এখানে লভ্যাংশ ধরতে পারি আমরা, যদি ফার্স্ট ইয়ার লভ্যাংশ ধরি তাহলে ধরতে পারি এখানে 3 টাকা 50 পয়সা, শেয়ারের মূল্য ধরতে পারি 100 টাকা। আমরা দ্বিতীয় বছরের লভ্যাংশ যদি ধরি 60 টাকা 50 পয়সা এবং শেয়ারের মূল্য আসতেছে 120 টাকা। আমরা তৃতীয় বছর ধরি সেটা হবে 1 টাকা 50 পয়সা এবং শেয়ারের মূল্য আসতেছে 130 টাকা। চতুর্থ বছর যদি আমরা ধরতে পারি 3 টাকা 20 পয়সা এবং শেয়ারের লভ্যাংশ শেয়ারের বিক্রয় মূল্য আসবে আমাদের 150 টাকা। চতুর্থ বছর হচ্ছে 6 টাকা 50 পয়সা, শেয়ারের মূল্য আসছে 180 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আমি কয়েকটি কাজ করেছি। 1 নম্বর হলো
আমাদের এখানে বুঝতে হবে এই ম্যাথটাতে আমরা ওই ফর্মুলাটা কিভাবে বসাবো। আমাদের সাধারণত লভ্যাংশকে d0 দ্বারা প্রকাশ করে, আর শেয়ারের দুইটা মূল্য থাকে, একটা হলো বছর শেষে আর একটা বছরের শুরুতে। তাহলে আমরা যদি এখানে টোটাল রিটার্ন অর্থাৎ মোট আয়কে রিপ্রেজেন্ট করি কিভাবে ছিল সূত্রটা, d0 ইনটু p1 মাইনাস p0 ডিভাইডেড p0 ইনটু 100। তো শিক্ষার্থী এখানে আমাদের তো অঙ্কগুলো অনেকটি অঙ্ক আছে, সেটা হলো আমরা সাধারণত এখানে d0 কোনটাকে ধরবো, p1 কাকে ধরবো, p0 কাকে ধরবো। যে কোনো একটি শেয়ার সাধারণত মাথায় রাখতে হবে যে কোনো শেয়ার ক্রয় করার সাথে সাথে কখনো প্রতিষ্ঠান লাভ করতে পারে। এই শেয়ারটি একটি নির্দিষ্ট সময় শেষে তারপরে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে থাকে। যেহেতু এখানে 2010 সালে শেয়ারটি ক্রয় করেছে, সেহেতু 2010 সালে কখনো লাভ করতে পারে না, তাহলে লভ্যাংশ আবার কখনো এটা আসবে না। আমাদের কোনটা আসবে, ব্যবসাটা শুরু হবে 2011 সাল থেকে, অর্থাৎ এই বছর বিক্রি শুরু হয়েছে, তাহলে যে বছর বিক্রি করা হয় এই বছরের মানকে p1 দ্বারা প্রকাশ করে, আর যে বছর ক্রয় করা হয়েছে সেই বছরের মানটাকে p0 দ্বারা প্রকাশ করে। এটা আমরা জানি শেয়ারের মূল্য কি। তাহলে আমরা সাধারণত যে বছর শেয়ার ক্রয় করছি সেই বছরে কখনো শেয়ার বিক্রি করা যায় না। বিক্রি করা গেছে কখন, 2011 সালে, তাহলে 2011 সালের লভ্যাংশকে আমাদের d0 ধরতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যদি অঙ্ক শুরু করি তাহলে 2010 সালে অঙ্কটি শুরু করা যাবে না। কখন শুরু করতে হবে, অঙ্কটি শুরু করতে হলে আমাদের 2011 সালের অঙ্কটিকে সাধারণত আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা 2011 সাল থেকে যে অঙ্কটি করি তাহলে লিখতে পারি এখানে টোটাল রিটার্ন 11 সাল, কারণ 11 লিখছি এই জন্য যে 11 সাল থেকে আমরা ম্যাথটি শুরু করছি। তাহলে 11 সালে কি আসছে, d0। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে d0 আসছে 7.50 প্লাস এখানে p1 আসছে কত টাকা, 120 টাকা, মাইনাস p0 আসছে 100 টাকা, ডিভাইডেড 100 টাকা ইনটু 100। প্রিয় শিক্ষার্থী এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেতে পারি 27.5%। এখন আমার প্রশ্ন হলো যেটা, এই বাকি মানগুলোকে জাস্ট এইভাবেই সমন্বয় করে আমরা অঙ্কগুলো করতে পারি কিভাবে, যদি আমরা টোটাল রিটার্ন 2012 সালের ধরে থাকি, টোটাল রিটার্ন 12 সাল। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে 12 সালে আমরা যে শেয়ারটি বিক্রি করব তখন এটা হবে p1, আর তখন তার আগের বছরটা হবে p0। সব সময় আমরা যে বছর শেয়ারের মূল্য বের করব সেই বছর অবশ্যই শেয়ারটি বিক্রি করছে, তার সেই বছরকে আমরা p1 ধরতে হবে, এবং তার আগের বছরকে p0 হয়ে যাবে, আর সেই বছরের লভ্যাংশকে d0 দ্বারা ধরতে হবে। তখন এইভাবে আস্তে আস্তে সমন্বয় করে শেষ হবে। অর্থাৎ তাহলে tr12 অর্থাৎ টোটাল রিটার্ন মোট আয় 2012 সালে d0 কত টাকা আসতেছে, 1 টাকা 50 পয়সা, প্লাস p1 আসতেছে 1 টাকা 30 পয়সা, মাইনাস 1 টাকা 1 টাকা 30 পয়সা নয়, 130 টাকা, মাইনাস 120 টাকা, ডিভাইডেড 120 টাকা ইনটু 100। আমরা এইভাবে যদি টোটাল রিটার্ন 2012 সালে নির্ধারণ করি তাহলে আমাদের আসবে 9.58%। প্রিয় শিক্ষার্থী জাস্ট এইভাবে টোটাল রিটার্ন যদি 2013 সাল তৈরি করি, 2013 সালে এটাকে p1 ধরা হবে, ডিভিডেন্ড ধরা হবে 3 টাকা 20 পয়সা, প্লাস 150 টাকা, মাইনাস 130, ডিভাইডেড 130 টাকা ইনটু 100। প্রিয় শিক্ষার্থী তোমরা ক্যালকুলেশন করে নিবে। এখানে টোটাল রিটার্ন যদি আমরা 2014 সাল নির্ণয় করি তাহলে 2014 সালে আমাদের আয় আসছিল লভ্যাংশ আসছিল 6 টাকা 50 পয়সা, মাইনাস p1 হবে 180 টাকা, আর আগের বছরের শেয়ারের মূল্য ছিল 150 টাকা, ডিভাইডেড 150 টাকা ইনটু 100। আমরা যদি দুই ধরনের ম্যাথ সলভ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের টোটাল অ্যান্সার হবে 17.843%, আর সর্বশেষ ম্যাথ এখানে হবে 24.43%। প্রিয় শিক্ষার্থী আজকে মোট মূলধন বা মোট আয়ের হার এইভাবে সাধারণত নির্ধারণ করতে হয়। আজকে আমরা যে ম্যাথগুলো সলভ করছি এই রিলেটেড ম্যাথগুলো তোমাদের পরীক্ষা সাধারণত এসে থাকে।
সাধারণত এমসিকিউতে এবং অথবা 1 মার্ক 2 মার্কের প্রশ্নগুলোতে এই ধাঁচের ম্যাথ থাকে অথবা যদি তোমার প্রশ্নের ক্রিটিক্যাল করতে